হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি কমেডি রোম্যান্সের ঠাসা একটি কোরিয়ান হিস্ট্রিক্যাল লাভ স্টোরি নিয়ে। এখানে একটি রাজা যে তার রানীর প্রেমে এতটাই পাগল ছিল যে রানী মারা যাওয়ার পরও রানীকে সে ভুলতে পারেনি, যার ফলে নিজেকে সামলাতেও পারেনি, বরং পুরো রাজ্যতে প্রেম ভালোবাসা করাই ব্যান করে দিয়েছে। এরকম পাগলা রাজার পাল্লায় পড়বে এমন একটি মেয়ে যে একজন লাভ গুরু, মানে একজন ছেলে ও একজন মেয়েকে ভালোবাসায় মেলানোর কাজ করেই তার ঘর সংসার চলে। এরপর দুজনার মিল কি করে হবে তা চলো গল্পের ভেতরে দেখা যাক। ড্রামার শুরুতে একটি রাজ্যের লোকজন ভিড় করে রাজার আদেশনামা পড়ার জন্য, কিন্তু লেখাগুলোর মানে তারা কিছুই বুঝতে পারে না। তখন ড্রামার হিরোইন সুরং এর এন্ট্রি হয়, যে সবাইকে বলে মনে হচ্ছে রাজা একদমই পাগল হয়ে গেছে। সে সবাইকে ওই আদেশনামা পড়ে শোনায় যে রাজা পুরো রাজ্যতে প্রেম ভালোবাসার ওপরে প্রতিবন্ধী লাগিয়ে দিয়েছে। এখন থেকে এই রাজ্যে না কেউ প্রেম ভালোবাসা করতে পারবে আর না কারো বিয়ে হবে। যা শুনে সবার তো মাথায় হাত পড়ে যায়। সুরাং এর আঙ্কেলটাকে বলে, এবার তোমার কি হবে? তোমার তো সংসার চলেই দুজন মানুষকে মিলিয়ে। সুরাং আশাজনক ভাবে বলে, এতে আমার কিছু এসে যায় না। আসলে সে এখনো ছদ্মবেশে লুকিয়ে চুরিয়ে দুজন ব্যক্তিকে মেলানোর কাজ করেই চলেছে। এদিকে রাজমহলে দেখা যায় কোর্ট লেডি ও রয়্যাল মিনিস্টার খুবই ভয় পেয়ে আছে এবং তারা ভয়ে ভয়ে রাজার কাছে আসে আর বলে, প্লিজ মহারাজা, আপনি কি এই আদেশনামা তুলতে পারেন না? যা শুনি রাজা রেগে যায় আর তাদের মারতে যাচ্ছিল। আর তখনই ওখানে শিবন নামের রাজার স্পেশাল বন্ধু এসে তাকে আটকায়। রাজা তাকে বলে, তোমারও কি আমাকে ভুল বলে মনে হচ্ছে? তুমি কি ওই মেয়েটাকে এখনো অব্দি খুঁজে পেয়েছো যাকে তুমি ছোটবেলা থেকে খুঁজছো? শিবন বলে, তুমি কোনো রকম ভুল করছো না, আর হ্যাঁ, আমি এখনো ওই মেয়েটিকে খুঁজে পাইনি। এরপর রাজার মিটিং ছিল, যেখানে সব মিনিস্টাররা তাকে রিকোয়েস্ট করছিল যে প্লিজ আপনি আদেশ তুলে নিন। এতে একেই তো রাজ্যতে কারো বিয়ে হচ্ছে না, তার উপর সবাই খুবই চিন্তায় আছে। কিন্তু রাজা নিজের ডিসিশনে স্টিল ছিল। এতে কিছু মিনিস্টাররা রাজাকে বলতে লাগে, আপনার ব্যাপারে লোকজন গসিপ করছে যে আপনার বলে নাকি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, বরং ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে। রাজা এতে প্রচন্ড রেগে যায়, কিন্তু সে এখনো আদেশ তুলে না। সে যাওয়ার সময় ভাবে যখন তার রানী বেঁচে ছিল তখন সবকিছু খুবই ভালো ছিল, সে খুবই হ্যাপিও থাকতো, সে এরকম পাগলা ছিল না। আসলে রাজার আগে বিয়ে হয়েছিল, কিন্তু তার রানী অসুস্থ হয়ে মারা যায়, আর তারপর থেকে রাজা এরকম হয়ে গেছে কারণ সে রানীকে খুব ভালোবাসত। পরের সিনে একটি দোকানের ওপরে সুরাং ছিল। রাস্তায় শিবন এবং একটি রয়্যাল গার্ড কথা বলছিল। সে তাদের কথা বলতে শুনে লোকটি বলে, আমি শুনেছি রাজা এখনো তার রানীর ভূত দেখতে পায়। অনেকজন রাজমহল থেকে কিরকম কিরকম যেন শব্দও শুনতে পেয়েছে। শিবন বলে, এরকম কিছু হয় না, তাই তুমি এসব উল্টাপাল্টা ভাবা বন্ধ করো। সুরাং এগুলো শুনছিল এবং স্মাইল করছিল। তো এদিকে রাতের বেলায় রাজা সত্যি রানীর ভূত দেখতে পাচ্ছিল আর পাগলের মতন চিল্লাতে লাগে যে রানী তুমি কোথায় আছো, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তার শব্দে শিবন তার রুমে এসে তাকে শান্ত করে যে রানী এখানে নেই, তোমার এবার অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। পরের দিন শিবন রাজার কাছে খবর পাঠায় যে হঠাৎ করে রাজ্যের সব মেয়েরা কোথায় যাচ্ছে। তো খোঁজ খবর নিতে রাজাও ছদ্মবেশে শিবনের সাথে চলে আসে এবং লুকিয়ে লুকিয়ে দেখে এই মেয়েগুলো একটি ক্লাস নিতে এসেছে, আর এই ক্লাস দিচ্ছিল সুরং, যে প্রেম ভালোবাসার উপরে লেসন দিচ্ছিল। তখন ওই মেয়েগুলো বলে, তুমি যেগুলো আমাদেরকে শেখাচ্ছ তা তো কোনো কাজেই লাগবে না, রাজার আদেশ অনুযায়ী এই রাজ্যে তো প্রেম ভালোবাসা করা নিষিদ্ধ। রাজা ও শিবন এগুলো বাইরে বসে শুনছিল। সুরং বলে, আরে ছাড়ো তো ওই রাজাকে, এমনিতেই ওই রাজা কোনো কাজেরই না, ওর তো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টও নেই। তোমাদের একটা গুপ্ত খবর দিচ্ছি, রাজা আসলে ছেলেদের প্রতি ইন্টারেস্টেড। নিজের এত ভালো ভালো বদনাম শুনে রাজার চেহারা দেখার মতন ছিল, কিন্তু সুরং তো থামার নামই করছিল না। সে কন্টিনিউ রাজার বদনামি করতে থাকে, যার ফলে রাজা রেগে গিয়ে সুরংকে গ্রেপ্তার করার আদেশ দেয়। এটা শোনা মাত্রই সুরং মাঠ টেনে দৌড় মারে যাতে সে ধরা না পড়ে, কিন্তু শেষমেশ সে ধরা পড়েই যায় এবং তাকে জেলে ভরে দেওয়া হয়। কিছুদিন পর তাকে রাজার সামনে আনা হয় কারণ রাজা তাকে সাজা শোনাবে। কিন্তু সুরং রাজার সামনে এসে বলে, মহারাজা, আমি আপনার পাশে রানীর আত্মা দেখতে পাচ্ছি। রাজা এক্সাইটেড হয়ে গিয়ে বলে, কি সত্যি? তুমি কি আমার জন্য রানীর সাথে কথা বলাতে পারবে? তখন সুরং ভূতের মতন নড়াচড়া করে ওঠে
তারপর রানীর মতনই নরম ধীর ভাবে রাজাকে প্রণাম করে, যার আচরণে রাজা একদম ইমোশনাল হয়ে গিয়ে বলে, রানী এটা তো সত্যি তুমি। রাজার মনে হয় সুরঙ্গের মধ্যে রানীর আত্মা চলে এসেছে এবং সুরঙ্গকে রানী মনে করে। রানী বলে, আমি জানি আমার চলে যাওয়াতে তুমি খুবই দুঃখী হয়েছ, কিন্তু এখন তোমার উচিত সামনে এগিয়ে যাওয়া, আর তুমি যে প্রতিবন্ধী লাগিয়েছ তা তুলে নাও। রাজা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তখন সে খেয়াল করে সামনে তো সুরঙ্গ বসে আছে, যে বলে, ক্ষমা করবেন মহারাজা, রানী চলে গেছে। আসলে সুরঙ্গ নিজেকে বাঁচানোর জন্য রাজাকে মিথ্যা বলছিল, কিন্তু রাজা এগুলো সত্যি মনে করে, যার ফলে সুরঙ্গের শাস্তি মাফ হয়ে যায় এবং সে সোজা বাড়িতে চলে আসে। তার বোন বলে, ওয়াও দিদি, তুমি তো দারুণ, তুমি সবাইকে ভালোবাসার পাঠ পড়াতে পড়াতে রাজমহল অব্দি পৌঁছে গেলে, আর রাজার সাথেও তুমি কথা বলে আসলে। তাহলে বলো রাজা কিরকম দেখতে? সে বলে, জিজ্ঞাসা করো না, ও এক নম্বরে বোকা লোক। এখনই আমি ওকে বোকা বানিয়েই আসলাম, যার ফলে আমি এখন বিপদের মধ্যে আছি। আসলে রাজা শিবনকে দিয়ে বলা করিয়েছে যে আজ থেকে সুরঙ্গ রাজমহলে কোর্ট লেডি হয়ে থাকবে, কারণ রানী যদি আবার রাজার সাথে কথা বলতে চাই তাই। সুরঙ্গ চিন্তায় পড়ে যায় যে আমি ওই বোকা রাজাকে কি করে বুঝাবো। ও তো এটাও জানে না যে আমি মিথ্যা বলেছি। এখন যাই হয়ে যাক না কেন, সুরঙ্গকে তো রাজার আদেশ মানতেই হবে। তাই সে পরের দিনই রাজমহলে চলে আসে। ওখানকার কোর্ট লেডি ওয়ানটাকে শেখায় কোর্ট লেডি হওয়ার পর তাকে কি ধরনের আচরণ করতে হবে, কিন্তু এতগুলো বই দেখে তো বেচারি তো মাথা কাজ করাই বন্ধ করে দেয়। সে এই ড্রেসে না পারছিল ঠিকভাবে হাঁটতে, আর না পারছিল ঠিকভাবে বসতে, বরং বই দেখে তার শুধু ঘুম পাচ্ছিল। বন্ধুরা, তোমাদের মধ্যে কার কার এরকম বই দেখলেই ঘুম পাই, কমেন্ট করে জানাও। আমি তো তাদের দলেই পড়ছি। যাই হোক, সুরঙ্গকে পরের দিনই বাকি কোর্ট লেডিদের সাথে রাজার কাছে পাঠানো হয় খাবার সার্ভ করার জন্য, কিন্তু রাজা খাবার দেখে মুখ বেঁকাতে লাগে এবং সব মহিলাদেরকে এখান থেকে চলে যেতে পারে, শুধুমাত্র সুরঙ্গকে ছাড়া। সবাই চলে গেলে সুরঙ্গ রাজাকে জিজ্ঞাসা করে, আমার এখানে থাকার কি কারণ? রাজা বলে, তোমাকে কি অনুশাসন শেখানো হয়নি যে একজন কোর্ট লেডি হয়ে কখনো রাজাকে ঘুরিয়ে প্রশ্ন করা যায় না? সুরঙ্গ ভাবে এবার আমাকে এখান থেকে পালাতেই হবে। সে সঙ্গে সঙ্গে অ্যাক্টিং করতে শুরু করে। কি বলেন আপনি? আপনি রাজাকে কিছু বলতে চান? রাজা বলে, কি রানী আমাকে কিছু বলতে চাইছে? বলো আমাকে, রানী কি বলতে চাইছে? সুরঙ্গ বলে, ক্ষমা করবেন মহারাজা, আপনি এখনই এই খাবারগুলো খেয়ে নিন। রাজা বলে, আমি অবশ্যই খাবো। তখন সুরঙ্গ বলে, আরে না না রানী, আমি এরকম কি করে করতে পারি? রাজা বলে, কি বললেন রানী, বলো আমাকে। সে বলে, রানী চান আমিও আপনার সাথে খাবার খাই। উনি আপনাকে একা একা খাবার খেতে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন উনি এখানে নেই, তাই উনি চান আমি আপনার সাথে বসে খাবার খাই। কিন্তু আপনি বলুন মহারাজা, আমি এটা কি করে করতে পারি? রাজা বলে, রানী যখন বলেছে তখন তুমি আমার সাথে বসেই খাবে। সুরঙ্গ এটা শোনা মাত্রই সোজা চলে আসে টেবিলে এবং ওখানে থাকা সমস্ত খাবারগুলো এক এক করে খেতে লাগে, আর রাজা স্থির হয়ে বোকার মতন তাকে দেখতে থাকে। এখন সুরঙ্গ যেন তেন প্রকারে রাজার কাছ থেকে বাইরে বেরিয়ে চলে আসে, কিন্তু বাইরে তার সামনে আসে শিবন, যে আবার একে নিয়ে বসে যায় ড্রিঙ্ক করতে করতে নিজের দুঃখের কথা শোনাতে, যে কয়েক বছর আগে এক মিনিস্টারের মেয়ের সাথে তার বিয়ে হতে চলেছিল। এই মেয়েটির নাম ছিল ইয়নহো, কিন্তু বিয়ের দিনই ওই মেয়েটির জায়গায় মেয়েটির বোন চলে আসে। এতে সে বিয়েতে না করে দেয়, কারণ সে ইয়নহোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। যদিও সে ইয়নহোকে সাইড থেকে দেখেছিল, তা আবার অনেক দূর থেকে, তবুও সে তাকে পছন্দ করতে লেগেছিল, যার কথা শুনে সুরঙ্গ ভয় পেয়ে যাচ্ছিল। শিবন বলে, আমি কি কাউকে ভালোবাসতে পারবো যদি আমি ওই মেয়েটিকে খুঁজে না পাই? তো এরপর দেখা যায় সব কোর্ট লেডিরা সারা রাত ধরে রাজার ঘরের সামনে জেগে বসে আছে, কারণ রাজা ঘুমাচ্ছিল না। সে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ অব্দি বাকিরা ঘুমাতে পারবে না। এতে সুরঙ্গ বলে, মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে, এবং সে আলাদা আলাদা ভাবে চেষ্টা করতে থাকে রাজাকে ঘুম পাড়ানোর, কিন্তু রাজার তো ঘুমই আসছিল না। তাই বলে, মহারাজা আমি আপনাকে একটা গল্প শোনাচ্ছি, হয়তো এতে আপনার ঘুম চলে আসবে। এরপর সুরঙ্গ গল্প শোনাতে লেগে যায়, তো রাজা গল্প শুনতে লাগে। পরের দিন সকালে রাজার ঘুম ভাঙলে দেখা যায় তার অনেকদিন পর দারুণ ঘুম হয়েছে, কিন্তু সে যেই সুরঙ্গকে দেখে তো ভয় পেয়ে যায়, কারণ বেচারি সারা রাত জেগে রাজাকে গল্প শুনিয়ে তার চোখ দুটো ফুলে আলোর মতন হয়ে গেছে। রাজা তাকে বলে, আজ অনেকদিন পর আমার খুব ভালোভাবে ঘুম হয়েছে, তাই তুমি যাও, গিয়ে রেস্ট করো। সুরঙ্গ তাকে ধন্যবাদ জানিয়ে টলকাটে বাইরে আসে। তো শিবন তার এরকম অবস্থা দেখে নেয়, সে তাকে ব্যাগে ক্যারি করে তার রুম অব্দি ছাড়তে যায়,
কিন্তু সুরঙ্গকে এত কাছ থেকে দেখে শিবনের মনে কিছু একটা হতে লাগে। এরপর দেখা যায় রাজার আজ একটু বেশি রানীর কথা মনে পড়ছিল, তাই সে আবার সুরঙ্গকে ডেকে বলে, প্লিজ আমাকে রানীর সাথে কথা বলিয়ে দাও বলে সে কাঁদতে লাগে। তো সুরঙ্গের এগুলো দেখে একদমই ভালো লাগে না, কারণ তার গিল্টি ফিল হচ্ছিল। সে যেন তেন প্রকারে রানীর ব্যাপারে মিথ্যা কথা বলে রাজাকে শান্ত করে দেয়। কিন্তু এই ব্যাপারটা যখন বারবার হতে লাগে তখন সুরঙ্গের খুব খারাপ লাগতে লাগে, কারণ রাজা সত্যি রানীর সাথে কথা বলতে চাইছিল। নিজের গিল্টিতে এসে সুরং রাজার কাছে 2 দিনের ছুটি চাই বাড়ি যাওয়ার জন্য। রাজা তাকে 2 দিনের ছুটির পারমিশন দিয়ে দেয়, কিন্তু শিবনকে তার সাথে যেতে হবে, যে তার ঘরের বাইরে তার গার্ড হয়ে থাকবে। তখন সুরং শিবনের সাথে নিজের বাড়িতে চলে আসে এবং শিবনকে বাড়ি চলে যেতে বলে, কিন্তু সে দেখতে পায় শিবন চলে যায় না, বরং সে দরজার সামনেই ওয়েট করতে থাকে। এতে সুরঙ্গের মনে হয় যে এ আবার জেনে গেল না তো যে আমি ইউনহু, যার সাথে ওর বিয়ে হতো। এতে আমরা বুঝতে পারি সুরঙ্গই সেই মিনিস্টারের মেয়ে, যাকে শিবন আজও খুঁজে বেড়াচ্ছে। এদিকে রাজার তো এখন সুরঙ্গের অভ্যেস হয়ে গেছে, কারণ রানীর পর সুরং একমাত্র যার সাথে রাজা কথা বলেছে। এখন রাজা সুরংকে মনে করছিল কি সুরং চলে আসে। এতে রাজা চমকে ওঠে। সুরং বলে, কি হলো মহারাজা, আপনি আবার আমাকেই মনে করছিলেন না তো? রাজা বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি জানতে চাই কালকের আবহাওয়া কেমন থাকবে। এতে সুরং তো ফেসে যায়। সে স্মাইল করে বলে, একদম আমার মতন, ঝকঝকে আলোর মতন। কিন্তু তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগে এবং বৃষ্টি হতে লাগে। এতে এরা ভেতরে চলে যায়। রাজা সুরঙ্গের দিকে তাকালে সুরং বলে, এটা তো বর্ষা, যখন এর মন চাই তখন বৃষ্টি হয়ে যায়। এই ব্যাপারটা কাউরিরই হাতে নেই। রাতে সুরং রাজাকে গল্প শোনাতে লাগে যাতে তার ঘুম চলে আসে। হঠাৎ করে রাজা আবার রানীকে দেখতে পায় এবং সে সুরংকে রানী ভেবে কিস করে দেয়। তারপর তার জ্ঞান ফিরলে সে নিজেই অকওয়ার্ড হয়ে যায়, আর সুরং তো পুরোই শকড, কিন্তু সে চোখ খুলে ঘুমানোর অ্যাক্টিং করতে লাগে। এতে রাজা শান্তি পায় যে থ্যাঙ্কস গড ও ঘুমাচ্ছে, কিছু বুঝতে পারেনি। পরের দিন রাজা জানতে পারে আজ সুরং কাজে আসেনি, কারণ কাল বৃষ্টিতে ভিজে সে অসুস্থ। এতে রাজার সুরঙ্গের জন্য খুবই চিন্তা হতে লাগে। সে সারাদিন সুরঙ্গের চিন্তা করে যে ও ঠিক আছে তো। রাতে রাজমহলে ছোট্টখাটো একটা পার্টি ছিল। এই বাহানায় রাজা সুরঙ্গের সাথে দেখা করতে আসে আর বলে, বলো খাবার দাবার খেয়েছো তো? সুরং কিছু বলছিল না। তখন রাজা দেখে যে এ তো এখানেই অজ্ঞান হয়ে গেল এবং জানতে পারে তার তো খুবই জ্বর। রাজা তাড়াতাড়ি করে রাজবৈদ্যকেই ডেকে নেয় সুরঙ্গের চিকিৎসার জন্য। বৈদ্য ওখান থেকে চলে গেলে কোটলেডি 1 রাজাকে বলে, আপনি এখন যান, আমি ওর খেয়াল রাখছি। কিন্তু রাজা ওখান থেকে যায় না, বরং লেডি 1কেই এখান থেকে যেতে বলে। কিছুক্ষণ পর সুরঙ্গের হালকা হালকা জ্ঞান ফিরলে সে রাজাকে জড়িয়ে ধরে নেয়। আর তখনই ওখানে শিবন চলে এসেছিল। সে এদেরকে একসাথে দেখে চলে যায়। তার খুবই খারাপ লাগছিল, কারণ সে এখন সুরংকে পছন্দ করতে লেগেছে। পরের দিন সুরং রাজমহলে এলে রাজা জিজ্ঞাসা করে, এখন তোমার শরীর ঠিক আছে তো? সুরং বলে, হ্যাঁ আমাকে তো ঠিক হতেই হতো, শিবন খুব ভালোভাবে আমার খেয়াল রেখেছিল। এটা শুনেই রাজা শকড হয় যে সারা রাত জেগে আমি ওর খেয়াল রাখলাম আর শিবনের নাম করছে। তাই তাকে বলে, জ্বরের চক্করে তোমার আবার মেমোরি লস হয়ে যায়নি তো? সে বলে, না না, আমার তো সবকিছু ভালোভাবেই মনে আছে। এরপর রাজার আজও রাতে ঘুম আসছিল না। সুরং বলে, চলুন একটা গেম খেলি, যেখানে আমাদেরকে সত্যি কথা বলতে হবে। এতে রাজা এক্সাইটেড হয়ে প্রথমেই তাকে জিজ্ঞাসা করে, তোমার আর শিবনের মধ্যে সম্পর্ক কি? সুরং বলে, মহারাজা আপনি তো শিবনকে আমার গার্ড হিসেবে রেখেছেন। রাজা বলে, ব্যাস এইটুকুই? সুরং বলে, এছাড়া ও আমার খুব ভালো বন্ধু। আর নিজের মনে মনে বলে, আজ যদি আমাদের বিয়ে হয়ে যেত তাহলে ও আমার স্বামী হতো। এবার প্রশ্ন করবে সুরং। সে রাজাকে বলে, মহারাজা আপনি কি আজও আমার মধ্যে রানীকে দেখতে পান? রাজা বলে, না, আমি এখন আর তোমার মধ্যে রানীকে দেখতে পাই না। সুরং আর একটা প্রশ্ন করে যে আপনি এখন অন্য কারোর জন্য ফিল করতে পারেন? রাজা বলে, না, আমার মনে কারোর জন্য কোনো ফিলিংস নেই। এটা শুনে সুরংয়ের বেশ খারাপ লাগে। সে বলে, আপনি মিথ্যা বলছেন, বলে সে চলে যায়। পরের দিন সকালে যখন রাজা মহলে ঘুরতে বেড়ায় তখন সে দেখতে পায় সুরং ও শিবন তরোয়ালবাজির প্র্যাকটিস করছে আর তারা একসাথে বেশ হাসি খুশি ছিল। এটা দেখে রাজা জেলাস হতে লাগে। সেই দিন রাতে সুরং যাই আসে রাজাকে গল্প শোনাতে, তখন রাজা বলে, আগে বলো আজ সকালে তরোয়ালবাজির প্র্যাকটিস করার সময় তুমি আর শিবন এত হাসছিলে কেন?
এরকম নয় তো যে তোমরা দুজনে একে অপরকে পছন্দ করতে লেগেছ? সুরং বলে, যদিও এরকম কিছু আমাদের মধ্যে সম্পর্ক নেই, তবুও যদি থাকে তো আমি আপনাকে কেন বলবো? আপনি আবার জেলাস হচ্ছে না তো? বলে সে চলে যাচ্ছিল কি রাজা তার হাত ধরে টেনে নিজের ক্লোজ করে আর বলে, ভুলে যেও না আমি এখানকার রাজা আর তুমি আমার কোর্ট লেডি। সুরং কিছু না বলেই তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, কিন্তু সে খুবই জোরে জোরে শ্বাস নিচ্ছিল রাজার এতটা কাছে গিয়ে। পরে এক মিনিস্টারের ওয়াইফ লেডি ওয়ানজিয়ং সুরংয়ের ব্যাপারে জানতে রাজমহলে আসে, কিন্তু এখানে এসে সে সুরংয়ের পুরনো নাম ইয়নহোন নামে সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল। সুরংয়ের আঙ্কেল অ্যালার্ট হয়ে যায় এবং এই মহিলাটিকে কিচ্ছু বলে না। এরপর লেডি ওয়ানজিয়ং নিজের বাড়িতে ফিরে এসে নিজের মেয়েকে বলে, আমার স্টেপ ডটার ইয়নহোকে খুঁজে পাওয়া গেল না, আমি শিওর ও কোনোদিনই ফিরে আসবে না, তাই তুমি রাজার ওয়াইফ হবে। এখানে আমরা জানতে পারি এই মহিলাটি হাজবেন্ড সুরংয়ের বাবা, মানে সে মিনিস্টারের মেয়ে, আর তার স্টেপমা সুরংয়ের জায়গায় নিজের মেয়েকে রানী বানাতে চায়। তো এদিকে শিবন রাজাকে বলে, আজকাল আপনার ব্যবহার অনেকটা চেঞ্জ লাগছে। রাজাও বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আজকাল আমারও এটাই মনে হচ্ছে, আমার কেমন যেন অন্যরকম ফিল হচ্ছে। শিবনের মনে হচ্ছে যে রাজা কারো প্রেমে পড়েছে আর তার সন্দেহ ছিল সুরংয়ের উপরে। তো এই ব্যাপারটা লেডি ওন ও রাজার অ্যাসিস্ট্যান্টও বুঝতে পেরে গেছিল যে রাজা সুরংকে পছন্দ করতে লেগেছে, তাই তারা প্ল্যানিং করে সুরং ও রাজার জড়ি বানানোর জন্য। এতে করে রাজা বাকি রাজ্যবাসীদের ওপর লাগানো প্রতিবন্ধী তুলে নিবে। এর জন্য তারা শিবনের কাছে হেল্প চায়, কিন্তু শিবন ডাইরেক্ট না করে দেয়, কারণ সে নিজেও সুরংকে পছন্দ করতে লেগেছে। তাই আজ রাত যখন সুরং রাজার ঘরে যাচ্ছিল রাজাকে গল্প শোনাতে, তখন শিবন তাকে আজ যেতেই দেয় না, বরং তার হাত ধরে তাকে থামায় এবং তাকে থামানোর চক্করে তাকে জড়িয়ে ধরে নেয়। আর তখনই রাজা বাইরে আসে আর এদেরকে একসাথে দেখে বলে, এগুলো কি হচ্ছে? সুরং, আজ তুমি কেন আমাকে গল্প শোনাতে এলে না? শিবন বলে, যাই হয়ে যাক না কেন আজ সুরং যাবে না। রাজা তাকে বলে, যদি এ না আসে তাহলে আজই আমার আর তোমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে। শিবন বলে, শেষ হয়ে যাক, কিন্তু ও যাবে না। রাজা রেগে গিয়ে শিবনকে মারতে যাচ্ছিল কি সুরং মধ্যে চলে আসে। রাজা বলে, তো তুমি আমার সামনে ওর সাথ দিচ্ছ? সুরং বলে, আমি ওকে বাঁচাচ্ছি না, বরং আপনাকে বাঁচাচ্ছি আপনার রাগ থেকে, কারণ ভুলটা শিবন করেনি, বরং এরা দুজন করেছে বলে লেডি ওয়ান এবং অ্যাসিস্ট্যান্টের দিকে ইশারা করে। রাজা বেশি কিছু শোনে না, কিন্তু বুঝে যায় যে শিবনের কোনো দোষ নেই। তবে সে জেলাস থাকায় রেগে ভেতরে চলে যায়। তারপর সুরং ভিতরে এলে রাজা বলে, তুমি আমার সামনে শিবনের সাথ দিলে কেন? সুরং বলে, আমার শিবনের সাথ দেওয়াতে আপনার এত বেশি গায়ে লাগছে কেন? আমি কি আপনার জন্য স্পেশাল? রাজা বলে, তোমার কি মনে হচ্ছে আমি জেলাস হয়েছি? ভুলো না, আমি এখানকার মহারাজা আর তুমি সামান্য একজন কোর্ট লেডি। সুরং রেগে যায় এবং এখান থেকে চলে যায়, আর রাজা থামানোর পরও সে থামে না। পরের দিন লেডি ওয়ান ও অ্যাসিস্ট্যান্ট রাজার কাছে এসে ক্ষমা চায় আর বলে, প্লিজ আপনি শিবনকে শাস্তি দিবেন না, ও কোনো অন্যায় করেনি, ও শুধুমাত্র সুরংকে প্রোটেক্ট করতে চেয়েছিল। কিছুদিন আগে সুরংয়ের ওপরে অ্যাটাক হয়েছিল আর শিবনই তাকে বাঁচিয়েছিল। রাজা এটা শুনে শকড হয় এবং বলে, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে এতক্ষণে জানাচ্ছ? এদিকে শিবন সুরংয়ের কাছে যায় আর বলে, তুমি কাল রাজার সামনে আমাকে বাঁচালে কেন? সে বলে, কারণ তুমি আমার বন্ধু। শিবন বলে, তুমি কি এখনো বুঝতে পারোনি কেন আমি তোমাকে কাল ভেতরে যেতে আটকাচ্ছিলাম? তুমি কি আমার ফিলিংস বুঝতে পারছো না? সুরং বলে, ব্যাস, তুমি আর কিছু বলবে না, আমাদের মধ্যে যে লাইন আছে সেটা তুমি ক্রস করো না, তুমি আমার বন্ধু হও। শিবন বলে, তুমি কি আমাকে একজন ম্যান হিসেবে ভাবতে পারো না? এখানে শিবন নিজের ফিলিংস কনফেস করে, তো সুরং তাকে রিজেক্ট করে চলে যায়। এরপর রাজা শিবনের কাছে এসে বলে, তোমার কোনো শাস্তি হবে না, তুমি যেইভাবে আগে সুরংকে প্রোটেক্ট করতে ঠিক সেইভাবেই এখনো তাকে প্রোটেক্ট করবে। শিবন বলে, এটা কি রাজার আদেশ? রাজা বলে, না, এটা আমার রিকোয়েস্ট। তবে হ্যাঁ, ওকে প্রোটেক্ট করতে গিয়ে তুমি ওর কাছে যেতে পারবে না, তোমাকে ওর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। শিবন বলে, এটাও কি আপনার রিকোয়েস্ট? রাজা বলে, না, এটা আমার আদেশ। যা শুনে শিবন শকড হয় এবং বলে, মহারাজা, আপনি কি রানীকে ভুলে গেছেন? এখন আর আপনার ওনাকে মনে পড়ে না? এটা শুনে রাজা চুপ হয়ে যায়। পরে রাজা এই ব্যাপারে ভাবে, তার ঘুম আসছিল না,
তাই সে সুরংকে ডেকে বলে, তুমি কি রানীর কথা শুনতে পাচ্ছ? রানীর সাথে আমার কথা বলিয়ে দাও। সুরং রেগে যায় যে এতগুলো বছর পার হয়ে গেল কিন্তু রাজা এখনো রানীকে ভুলতে পারেনি। তবুও সে তার সাথে রানীর কথা বলিয়ে দেয় এবং মিথ্যা বলে যে উনি বলছেন উনি কখনোই আপনাকে পছন্দ করেননি। এটা শুনে রাজা পাগল হয়ে যায় যে সে যার পেছনে এতদিন ধরে পড়ে মরছিল সে কখনো তাকে পছন্দই করেনি। পরে তিনি সে শ্বশুরমশাইকে ডাকে আর বলে, রানী কি কোনোদিনও আমাকে পছন্দ করেনি? ও কি তাহলে অন্য কাউকে পছন্দ করত? শ্বশুরমশাই বলে, এরকম তো কোনোদিন হয়নি মহারাজ, আমার মেয়ে তো আপনাকেই ভালোবাসতো। রাজা তো পুরো কনফিউজ হয়ে যায়। সুরং নিজেকে প্রমাণ করাতে রাজাকে সাধারণ মানুষের মতন সাজিয়ে গ্রামে নিয়ে যায় আর বলে, এই মহিলাগুলোর কথা ভালোভাবে শুনুন, এরা রানীর জন্য কাজ করত। সুরং এসে মহিলাগুলোকে বলে, আমাদের রাজা এবং রানীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? মহিলাটি বলে, রাজা তো রানীকে খুব ভালোবাসতো কিন্তু রানী হয়তো রাজাকে এতটাও ভালোবাসতো না। যা শুনে রাজা তো শকড হয় এবং তার সুরঙ্গের কথাতে বিশ্বাস হতে লাগে। কিন্তু আমরা জানতে পারি সুরং এই মহিলাগুলোকে টাকা দিয়েছিল এই মিথ্যাটা বলার জন্য, যেটা শিবন দেখে ফেলেছিল। তাই সুরং তাকে রিকোয়েস্ট করেছিল রাজাকে সত্যিটা না বলতে। সুরং এরকম করছিল যাতে রাজা জীবনে এগিয়ে যায় আর রাজ্যবাসীর ওপর থেকে প্রতিবন্ধক তুলে নেয়। শিবন তাকে শর্ত দিয়েছিল যে যদি তুমি রাজার থেকে দূরে থাকতে পারো তবেই আমি রাজাকে কিছু বলবো না। এতে সুরং রাজি হয়ে যায়। এরপর রাজ্যতে সবাই বলাবলি করে যে সত্যি রানীর ভূত ঘুরে বেড়াচ্ছে আর অনেক মহিলারাই তাকে দেখতেও পেয়েছে, মানে রাজা মিথ্যা বলছে না। এই কথাগুলো শিবন এবং সুরং জানতে পেরে যায়। তাই তারা এর সত্যিটা জানার জন্য ইনভেস্টিগেট করতে লাগে এবং জানতে পারে আসলে রানীর কোনো ভূতই নেই, বরং কোনো মানুষই রানী সেজে ঘুরে বেড়াচ্ছে। কারণ রানীর আসল ড্রেস রানীর বাবার বাড়িতে সেফলি আছে, যার বেল্ট সোনা দিয়ে মোড়া, কিন্তু যে নকল রানী সেজে ঘুরে বেড়াচ্ছে তার বেল্টটা চাঁদির ছিল। এগুলো সুরং রাজাকেও বুঝিয়ে দেয়। রাজা বুঝে যায় যে রানীর আত্মা না, বরং অন্য কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করছে। এদিকে সুরঙ্গের স্টেপ মা কুইন লেডির কাছে গেছিল নিজের মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে, তাও আবার রাজার জন্য। তখনই কুইন লেডির দাসী দৌড়ে দৌড়ে এসে তাকে বলে, ইনভেস্টিগেট করে জানা গেছে রাজা রানীর যেই ভূত দেখতে পায় সে আসলে ভূত না, বরং মহলের কোনো দাসী যে রানী সেজে রাজাকে ভয় দেখাচ্ছে। ওখানে সুরঙ্গের স্টেপ মা ছিল যে এগুলো শুনে নেয়। এরপর মহলের সব মহিলাদেরকে ডেকে আনা হয় এটা জানতে যে রানীর ভূত হয়ে কে ঘুরে বেড়াচ্ছে। তখন কিছু লোক এসে বলে, এই কাজটা আমাদের, আমরা ইনভেস্টিগেট ডিপার্টমেন্ট থেকে এসেছি আর আমরা জানতে পারি এদেরকে সুরঙ্গের স্টেপ মাই পাঠিয়েছে। সব মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু এদের মধ্যে কেউই ওই মহিলা ছিল না, শুধুমাত্র একজন কোর্ট লেডি বাকি ছিল, সে হলো সুরং। তারা তাকে জিজ্ঞাসাবাদ করে ডাইরেক্ট গ্রেপ্তার করে নেয়। শিবন এসে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে এই মেয়েটা নিজের নামই ভুল বলেছে। যা শুনে বাকিরা তো শকড হয়। শিবন সুরঙ্গের সাথে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করে, তোমার আসল নাম কি? সুরং নিজের আসল নাম বলতে যাবে কি শিবনকে মহল থেকে ডেকে নেওয়া হয়, তাই সে নামটা না শুনেই চলে যায়। কিন্তু এদিকে রাজার হাতে ওই মহিলাটি ধরা পড়ে যায় যে রানীর ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে। রাজা তাকে বলে, তুমি কার আদেশে এই কাজটা করছো? কিন্তু মহিলাটি কিছুই বলে না। তবে আমরা জানতে পারি এই মহিলাটিকে সুরঙ্গের স্টেপ মাই পাঠিয়েছিল ভূত সেজে রাজাকে ভয় দেখানোর জন্য, কারণ সে চাইছিল যে রাজা কখনোই রানীকে না ভুলে আর কোনো মেয়েদের দিকে না তাকায়, আর এই সুযোগে সে নিজের মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিবে। তো এদিকে সুরং নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছিল না, তাই তাকে জেলে ভরে দেওয়া হয়। এটা যেই রাজা ও শিবন জানতে পারে তখন তারা দুজনাই খুবই রেগে যায়। রাজা জানতো যে এতে সুরঙ্গের কোনো দোষ নেই, তাই সে তখনই চলে আসে সুরঙ্গকে ছাড়াতে। তখন সুরঙ্গের শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, সে অজ্ঞান হয়েছিল। রাজা তার পাশেই বসে থাকে। যেই সুরঙ্গের জ্ঞান ফিরে তখন রাজা তার কাছে ক্ষমা চাইতে লাগে যে তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী। আমি সবসময় তোমাকে বলতাম আমার রানীর সাথে কথা বলিয়ে দাও, আমি আর কখনোই এরকম করব না বলে তাকে জড়িয়ে ধরে। এরপর শিবন খুব রাগীভাবে আসে আর সুরঙ্গকে বলে, তুমি এখান থেকে চলে যাও, এই রাজমহল তোমার জন্য সেফ নয়, আমি তোমাকে হেল্প করব এখান থেকে বেরোতে। কিন্তু সুরঙ্গ ডাইরেক্ট না করে দেয় যে সে রাজাকে একা ফেলে রেখে যাবে না। যা শুনে শিবনের খারাপ লাগে। এরপর শিবন ও রাজা ওই নকল রানী হয়ে ভয় দেখানো মেয়েটির ব্যাপারে
ইনভেস্টিগেট করে। এরপর সুরং সিবনকে এসে বলে, তুমি এখনো অবধি জানতে চাইলে না তো আমি কে, যেখানে তুমিও জানো যে সুরং আমার আসল নাম না। সিবন নাম জিজ্ঞাসা করতে যাবে কি রাজা চলে আসে, আর এদের কথা শেষই হয় না। এদিকে সুরঙ্গের স্টেপমা জানতে পারে আজকাল একটি কোর্ট লেডি রাজার আশেপাশে থাকছে। তার মনে হয় ওই মেয়েটি তার মেয়ের রাস্তার কাটা, তাই সে সুরংকে কিডন্যাপ করায়। তারপর তার ফেস দেখে শকড হয়, কারণ এটা তারই স্টেপ ডটার ইয়নহো, যে সুরং নামে রাজমহলে থাকছে। স্টেপমা এতটাই ভয় পেয়ে গেছিল যে তার গার্ডকে বলে একে এখান থেকে অনেক দূরে কোথাও ছেড়ে আসতে, আর কখনো যেন সে তার সামনে না আসে। আর এদিকে রাজমহলে যেই রাজা ও সুবন জানতে পারে যে সুরংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা দুজনেই পাগলের মতন সুরংকে খুঁজতে লাগে। এদিকে সুরঙ্গের চোখ খোলে একটি অন্য গ্রামে, যে নিজেও জানে না সে এখন কোথায় আছে। ওই গ্রামের চিপটাকে বলে, তোমাকে আমরা বাঁচিয়েছি, কিছু লোক তোমাকে নিয়ে যাচ্ছিল, আমরা তাদেরকে বাঁচাই যাদের কেউ নেই। সুরং বলে, থ্যাংক ইউ আমার প্রাণ বাঁচানোর জন্য, আমি এখন আসছি বলে সে চলে যাচ্ছিল, কিন্তু ওই লোকগুলো তাকে যেতে দেয় না, কারণ তারা এর আইডেন্টিটি চেক করতে চায় যে এ কে। এদিকে রাজমহলে ওই মিনিস্টার যে সুরঙ্গের স্টেপমায়ের সাথে মিলে আছে, সে চিল্লাচ্ছিল যে রাজা কোথায়, আমি ওনার সাথে মিটিং করতে চাই। সে জানতো রাজা মহলে নেই, তাই সে ইচ্ছে করে এগুলো করছে যাতে সে রাজাকে তার পজিশন থেকে সরাতে পারে। এদিকে রাজা সুরংকে খুঁজতে খুঁজতে ওই গ্রামে চলে এসেছিল। তো এদিকে রাজমহলে কুইন লেডিও জানতে পেরে যায় রাজা মহলে নেই, আর সে মহলের বাইরে গেছে সামান্য একটা কোর্ট লেডিকে খুঁজতে। বাইরে এই বদমাস মিনিস্টার বাকি মিনিস্টারদের কান ভরকাতে লাগে রাজার বিরুদ্ধে, যে রাজা তো কোনো কাজেরই না, সামান্য একটা কোর্ট লেডির জন্য কাজ কাম ছেড়ে দিয়ে চলে গেল। এরকম রাজা যার প্রজাদের প্রতি কোনো কেয়ারই নেই, তাকে এখনই পজিশন থেকে সরিয়ে দেওয়া উচিত। আর তখনই এন্ট্রি নেয় রাজা, যে সব কথা শুনে নিয়েছিল। সে বলে, মনে হচ্ছে আমাকে পদ থেকে সরানোর প্ল্যানিং চলছে, যদি আপনারাই আপনাদের কাজ ঠিকভাবে না করেন তাহলে আমাকেই প্রজাদের মধ্যে গিয়ে কাজ করতে হবে। সে ওই মিনিস্টারের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছিল। এখানে তো সমস্ত কিছু শান্ত হয়ে যায়, কিন্তু পরে আঙ্কেল রাজাকে বোঝায় যে আজ তুমি একটি কোর্ট লেডির পেছনে চলে গেলে, এরকম নয় তো যে তুমি ওকে পছন্দ করতে লেগেছো। রাজা বলে, না না, এরকম কোনো ব্যাপার না আঙ্কেল, আপনি এগুলো কি বলছেন। আঙ্কেল বলে, নিজেকে দেখো, তোমার ফেস দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছ। এখন রাজা এই ব্যাপারে ভাবতে লাগে যে আমি কি সত্যি সুরংকে পছন্দ করতে লেগেছি। সে এগুলো ভাবছিল বাথটাবে বসে। তখন সুরং আসে তাকে টাওয়াল দিতে, যে রাজাকে থ্যাঙ্কস করে গ্রাম থেকে ফিরিয়ে আনার জন্য, যেখানে রাজার মাথায় প্রেম ভালোবাসার কথাই ঘুরছিল। সুরং দেখে একটি পাপড়ি রাজার গালে লেগে আছে, তাই সে সেটা সরাতে যায়। তো রাজা সুরংকে জলের মধ্যে টেনে নেয় এবং তাকে কনফেস করে দেয়, কিন্তু সুরং রাজাকে দূরে করে আর বলে, আপনি কনফিউজ হচ্ছেন আমার আর রানীর মধ্যে, আপনি আমাকে পছন্দ করেন না বলে সে বাইরে চলে যায়। আর রাজা পুরোই শক ছিল। এদিকে সুরং বাইরে এসে মনে করে কুইন রানী তাকে ডেকে পাঠিয়েছিল এবং তাকে বলেছিল, আমি কাল রাজার জন্য রানী চুজ করব, যে লিস্টে তোমার নাম নেই। ভুলে যেও না তুমি একজন কোর্ট লেডি হও, আর তুমি এখন আমার রাস্তার কাটা হয়ে গেছো। সুরং বলে, আপনি চিন্তা করবেন না, আমার মনে রাজাকে নিয়ে কোনো ফিলিংস নেই। সে এটা তো তখন বলে দিয়েছিল, কিন্তু এখন সে নিজের ফিলিংস লুকানোর চেষ্টা করছে, কারণ সেও রাজাকে পছন্দ করতে লেগেছে। এরপর রাজা সব জায়গায় শুধু সুরংকেই দেখতে পায়, যে বলছিল, আপনি কনফিউজ হচ্ছেন আমার আর রানীর মধ্যে। এগুলো ভেবে ভেবে রাজার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল। এরপর রাজা নোটিস করে সুরং তার থেকে দূরত্ব বজায় রেখে চলছে, আর তার সাথে আগের মতন কথাও বলে না। রাজার এগুলো অন্যরকম লাগছিল, আর সুরংয়ের অবস্থাও ঠিক লাগছিল না। রাজার থেকে দূরে থেকে তার ভালো লাগছিল না। সে কুইন লেডির কাছে যায় আর বলে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি এখান থেকে চলে যাওয়ার। এরপর সুরং রাজাকে এসে বলে, আপনি সব কাজ আমাকে দিয়ে করাবেন না, মহলে আরো অনেক কোর্ট লেডি আছে, তাদের দিয়েও করান। রাজার মনে হয় সেই দিনের কনফেস করার জন্যই সুরং হয়তো এরকম ব্যবহার করছে। এরপর রাজা তাদের লিস্ট চেক করে, যেই যে কোর্ট লেডিরা মহল থেকে চলে যাবে। এই লিস্টের মধ্যে সুরংয়ের নাম দেখে রাজা তো প্রচন্ড রেগে যায়, আর সুরংয়ের কাছে এসে বলে, এগুলো কি হচ্ছে, তুমি কেন চলে যাচ্ছ,
আমাকে কারণটা বলো। সুরং বলে, আমি এখানে আর কাজ করতে চাই না, আমি আমার গ্রামে ফিরে যেতে চাই। রাজা এর কারণ জানতে চাই, কিন্তু সুরং কোনো কারণই বলে না। এরপর শিবনও এখান থেকে চলে যাবে, তাই সে সুরংকে এসে বলে, আমি রাজমহল থেকে কাজ ছেড়ে নিজের গ্রামে ফিরে যাচ্ছি। যদিও সুরংয়ের কিছু এসে যায় না যে সে যাবে না থাকবে, কিন্তু রাজার এতে কিছু এসে যায়। সে যেই জানতে পারে শিবনও মহল ছেড়ে চলে যাবে, তখন সে সোজা সুরংয়ের কাছে এসে বলে, তো এটাই কারণ তোমার এই মহল ছেড়ে যাওয়ার? সুরং বলে, আপনি ভুল ভাবছেন। রাজা বলে, তাহলে কারণটা আমাকে বলো। সুরং আজ সত্যিটা তাকে বলেই দেয় যে কারণটা হলো, আমিও আপনাকে পছন্দ করতে লেগেছি, তাই আমার এখানে থাকা আর পসিবল হবে না। আমি জানি আপনি আজও রানীকেই পছন্দ করেন, আমাকে নয়। রাজা বলে, তোমার এরকম কেন মনে হয়? আমিও সত্যি তোমাকে পছন্দ করি, আমার ফিলিংস তোমার জন্য সত্যি। এখানে দুজনাই একে অপরের ফিলিংস জেনে গেছে এবং তারা খুবই খুশি হয়। শিবন এখনো ইনভেস্টিগেট করছিল যে এইসবের পিছনে কে আছে, কে ওই মেয়েটিকে রানীর ভূত সাজে পাঠিয়েছিল, আর কেই বা সুরংকে রাজমহল থেকে কিডন্যাপ করেছিল। ইনভেস্টিগেট করার সময় শিবনের হাতে চোটও লাগে, তবুও সে রাজমহল ছেড়ে চলে যায়। সুরঙ্গের শিবনের জন্য বেশ খারাপ লাগে। যদিও সে শিবনকে ভালোবাসে না, তবুও শিবন তার খুব ভালো বন্ধু ছিল। এদিকে রাজা যদিও সুরঙ্গের সাথে খুশি ছিল, তবুও তার চিন্তা হচ্ছিল যে কোর্ট লেডি থেকে রানী তাকে কিভাবে বানাবে, কারণ রানী হতে গেলে তো তাকে মিনিস্টারের মেয়ে হতে হবে। সে এই ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলে, কিন্তু আঙ্কেলের কথাতে কোনো কাজই হয় না। এদিকে শিবন রাজমহল থেকে বেরিয়ে গিয়েও ইনভেস্টিগেট চালু রাখে। এরই মাঝে সে আজকে জানতে পারে সুরঙ্গের আসল নাম হলো ইয়নহো, আর সে ওই মিনিস্টারের মেয়ে যার সাথে তার বিয়ে হতে চলেছিল। এতে সে আকাশ থেকে পড়ে, কারণ সে যেই মেয়েটিকে এতদিন ধরে খুঁজছিল সেই মেয়েটি তার সামনেই ছিল, এবং সে বুঝতে পারে যে সে যদিও সুরংকে চিনতে পারেনি, কিন্তু সুরং তাকে চিনতে পেরে গেছিল, তবুও সে তাকে সত্যিটা লুকালো কেন। এদিকে মহলে সুরংয়ের কাছে চিঠি আসে যে গ্রামে তার আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, তাই সে পরের দিনই গ্রামে চলে যায়। আর শিবন ইনভেস্টিগেট করতে করতে লেডি ওজিয়ানের কাছে চলে আসে। স্টেপ মা বলে, তুমি এখানে কি করছো? শিবন বলে, আমি তো তার সাথে দেখা করতে এসেছি যে আমার শাশুড়ি হতে গিয়েও হলো না। স্টেপ মা বলে, তুমি এখনো আমাকে শাশুড়ি মনে করছো? তার মানে তুমি এখনো আমার মেয়েকে বিয়ে করতে চলেছ। শিবন বলে, আপনি বললেন আপনার মেয়ে, আপনি কি কোনোদিনও ইয়নহোকে নিজের মেয়ে ভেবেছেন? আসলে সে তাকে টোন কেটেই এ কথাগুলো বলছিল, কারণ স্টেপ মায়ের জন্যই ইয়নহোর সাথে শিবনের বিয়েটা হয়নি। স্টেপ মা বলে, একটু বুঝে সুঝে কথা বলো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তো শিবন তাকে প্রমাণও দিয়ে দেয় আর বলে, আপনি এত বড় মিথ্যাবাদী হবেন এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। সে বলে, মিথ্যার কথা তুমি বলোই না, সবচেয়ে বড় মিথ্যাবাদী ওই মেয়েটি যে রাজমহলে বসে আছে, ওই সুরং, যার মুখ থেকে একটা কথাও সত্যি বেরোয় না। ও নাকি আত্মার সাথে কথা বলতে পারে। ও মানুষের সাথে তো কথাই বলতে পারে না, তো আত্মার সাথে কি কথা বলবে? শিবনও শকড হয় যে সুরং আজ অব্দি সব মিথ্যা বলেছে। সে চুপচাপ ওখান থেকে বেরিয়ে সুরংয়ের গ্রামের বাড়িতে চলে আসে। এখানে অলরেডি সুরং চলে এসেছিল, তাই তাকে বলে, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখা হলো ইয়নহো। সুরঙ্গে অবাক হয় শিবনের মুখে তার আসল নাম শুনে। শিবন বলে, সব সত্যিটা জানার পরও তুমি আমাকে বলনি কেন যে তুমি সেই মেয়ে যার সাথে আমার বিয়ে হতে চলেছিল? কেন তুমি চুপ থাকলে? সুরং বলে, কি আর বলবো তোমাকে, ওই দিন তো তোমার শুধুমাত্র তোমার ফিয়ন্সে হারিয়ে গেছিল, কিন্তু আমার থেকে আমার পরিচয়ই হারিয়ে গেছিল। শিবন বলে, আমি তোমার কথা কি করে বিশ্বাস করব? তুমি তো সমস্ত কথাই মিথ্যা বলো। তুমি বলেছিলে তুমি আত্মার সাথে কথা বলো, কিন্তু বাস্তবে এটা সত্যি নয়। তখন পিছন থেকে রাজা চলে আসে, যে তাদের কথা শুনে ফেলেছিল। আসলে সুরঙ্গের স্টেপ মা কুইন লেডির কান ভরকিয়েছিল। যেই কোর্ট লেডি রাজার সাথে থাকে ও এক নম্বরের মিথ্যাবাদী, ও কোনো আত্মার সাথে কথা বলতে পারে না। এটা শুনেই কুইন লেডি রাজাকে এসে এটা বলে দেয়। এটা কনফার্ম করতেই রাজা এখানে এসেছিল আর সত্যিটা শুনেও নিয়েছে। সে সুরংকে বলে, এগুলো কি সত্যি? সুরং বলে, হ্যাঁ এটা সত্যি। রাজা বলে, চলে যাও রাজমহল থেকে, অনেক দূরে কোথাও, আর কখনোই নিজের চেহারা আমাকে দেখাবে না। এই সব কিছুর জন্য সুরং খুবই দুঃখী হয়ে যায়, আর শিবন তাকে এই রকম অবস্থায় দেখে দুঃখী হচ্ছিল। এদিকে মহলে রানী সিলেক্ট হওয়ার কাজ শুরু হয়ে যায়। স্টেপ মা নিজের মেয়েকে রানী বানানোর জন্য একদম রেডি ছিল, কিন্তু তার রাস্তার কাটা ছিল সুরং। সে তাকে গায়েব করতে কিছু লোক পাঠিয়ে দেয়, যাদের থেকে বাঁচতে সুরং দৌড়াতে শুরু করে আর জলে ঝাঁপ দেয়, যাকে বাঁচাতে শিবনও জলে ঝাঁপ দেয়।
এরপর দুজনের চোখ খুলে একটি ঘরে। এই মেয়েটির নাম হলো নুয়া। সেই এদের দুজনকে বাঁচিয়ে নিজের বাড়িতে এনেছে। সুরং সিবনকে বলে, তুমি আমাকে বাঁচাতে এসেছিলে কেন? তোমার এটা করা উচিত হয়নি, কারণ তোমার হাতে ঘা এখনো শুকায়নি। সিবন বলে, তোমাকে বাঁচাতে গিয়ে আমার হাতও ঠিক হয়ে গেছে। তখন নুয়া এসে বলে, পুরো গ্রামে খবর রটে গেছে যে সুরং আর বেঁচে নেই। সিবন বলে, আমি এই খবরটা চিঠির মাধ্যমে মহলে পাঠিয়েছি, কারণ সুরংয়ের প্রাণের রিস্ক আছে। এদিকে রাজার কাছেও সুরংয়ের রিলেটেড চিঠি আসে, যা পড়ে রাজা অবাক হয়। এখানে কি লেখা ছিল সেটা আমরা জানতে পারি না। এরপর রাজার আঙ্কেল কুইন লেডির কাছে আসে আর বলে, রাজার অবস্থা খুবই খারাপ। যখন থেকে ওই কোর্ট লেডি গেছে, উনি তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছেন। আর এরই মধ্যে শোনা যাচ্ছে যে ওই কোর্ট লেডি মারা গেছে। এতে রাজার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। কুইন মা নিজেই চাই নিজের ছেলেকে দেখতে, এবং তার এরকম ভয়ানক চেহারা দেখে শকড হয়। এরপর আমরা দেখি রাজা চুপি চুপি সিবনের সাথে দেখা করে আর বলে, ও ঠিক আছে তো? সে বলে, হ্যাঁ ও ঠিক আছে। এবার আমরা তখনকার সিন দেখি যখন রাজার কাছে চিঠি এসেছিল। আসলে এটা সিবনের চিঠি ছিল যে সুরং সুস্থ আছে, ও বেঁচে আছে। বর্তমানে রাজা সিবনকে তার কথা জিজ্ঞাসা করে যে তোমার হাত ঠিক আছে? সে বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। রাজা তার কাছে ক্ষমা চাই যে আমি তোমাকে অনেক হার্ট করেছি, কিন্তু এখন আমার একজন বন্ধুর দরকার। তুমি কি আমার সাথ দিতে ফিরে আসবে না? তবে সিবন কোনো উত্তর দেয় না। এদিকে সুরং রাজার কথা মনে করছিল, সে তাকে খুবই মিসও করছিল। তখন ওখানে সিবন আসে আর বলে, তুমি জানো আমি এখনই মহারাজার সাথে দেখা করে আসছি। উনি আমাকে আবার মহলে ফিরে আসতে বলেছেন, উনার আমাকে দরকার। সুরং বলে, তাহলে কি তুমি চলে যাবে? সে বলে, না, এখানে আমার আর এক বন্ধু আছে যার এখন আমাকে দরকার, তাই আমাকে এখানে তাকে হেল্প করতে হবে। তোমার মুখের হাসি গায়েব হয়ে গেছে, আমি তোমার মুখের হাসি ফিরিয়ে আনবো আর তোমাকে মহলে তোমার জায়গায় ফিরিয়ে আনবো। আমরা কি আবার আগের মতো বন্ধু হতে পারি? সুরং খুশি খুশি তাকে হ্যাঁ বলে। এখন সিবনও সুরংয়ের ওপর থেকে গিভ আপ করে দিয়েছে, আর এখন সে রাজা ও সুরংকের হেল্প করতে চায়। এরপর সিবন ও সুরং নোয়ার সাথে বসে যে তাদেরকে বাঁচিয়েছিল। নোয়া নিজের ব্যাপারে বলে যে আসলে সে রানী হওয়ার প্রতিযোগিতাতে লিস্টের ফার্স্ট প্লেসে এসেছিল, কিন্তু যখন তার সিলেকশন হতে চলেছিল তখন কেউ তার উপরে অ্যাটাক করে দেয়। সিবন বলে, আমার মনে হয় এই সব অ্যাটাকগুলো লেডি ওয়ানজো করেছে। নোয়া বলে, হতে পারে, কারণ এখন লিস্টের যে 1 নম্বরে আছে সে তার বড় মেয়ে ইয়নহো। সুরং বলে, কি বললে? তার মানে ওরা এখনো আমার ইয়নহো নামটা ইউজ করছে। সুরং এদের বলে, তার আসল মায়ের মৃত্যুর পেছনেও তার সৎ মায়ের হাত আছে, আর তাকে নিজের নাম চেঞ্জ করেই নিজের বাড়ি থেকে পালাতে হয়েছে বাঁচার জন্য। সুরং বলে, ব্যাস অনেক হয়েছে, এবার আমি পালাবো না। সে নোয়াকে বলে, এতে তুমি আমাকে সাহায্য করবে? সে রাজি হয়ে যায়। এবার এরা 3 জনে মিলেই প্ল্যান বানায়, যেখানে সুরং কোর্ট লেডি হয়ে মহলে পৌঁছায় আর নোয়া আবার কুইন হওয়ার প্রতিযোগিতায় যোগ দেয়। এবার প্রতিযোগিতা স্টার্ট হয় আর নোয়া নোটিস করে এই সব কোর্ট লেডিরা একে অপরের সাথে মিলে রয়েছে। এখানে পুরোপুরি প্ল্যানিং চলছে ওজিয়নের মেয়েকে জেতানোর জন্য। এখানে সব কোর্ট লেডিদের মধ্যে সুরংও ছিল, কিন্তু রাজার তার উপরে চোখই পড়ে না। এরপর কুইন মার রাজাকে এসে বলে, এই ক্যান্ডিডেটদের সাথে তোমার দেখা করা উচিত, কারণ তোমাকেই তো শেষমেশ এদের মধ্যে থেকে একজনকে রানী হিসেবে চুজ করতে হবে। কিন্তু রাজার এসবে কোনো ইন্টারেস্টই ছিল না। এরপর সিবনও মহলে ফিরে আসে আর ইনভেস্টিগেট করে। এরপর আমরা জানতে পারি রাজা ওই দিন সুরংকে দেখেছিল আর খুবই ইমোশনাল হচ্ছিল। বর্তমানে সে সুরংকে ডাকে। সুরং এসেই রাজার কাছে ক্ষমা চায়, কিন্তু রাজা তো এসে ডাইরেক্ট তাকে জড়িয়ে ধরে। সুরং বলে, আমি ভেবেছিলাম আপনি কোনোদিনও আমাকে ক্ষমা করবেন না। রাজা বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমার থেকে দূরে গিয়েই আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি তুমি মিথ্যা বলেছিলে, কিন্তু আমি এটাও জানি যে তোমার মন পরিষ্কার। তোমার মন কখনো আমাকে মিথ্যা বলেনি। তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তায় পড়ে গেছিলাম। সুরং তাকে জড়িয়ে ধরে আর দুজনা খুবই ইমোশনাল হয়। এরপর দেখা যায় একটি কোর্ট লেডি প্রতিযোগিতাতে 2 নম্বরই করছিল আর তার দায় সুরংয়ের উপরে চাপিয়ে দেয়। আর কুইন লেডি যেই দেখতে পায় সুরং আবার ফিরে এসেছে,
তখন সে ডাইরেক্ট তাকে জেলে ভরে দেয়। তারপর যখন কুইন লেডি তার সাথে দেখা করতে জেলে আসে তখন সুরং বলে, আমি অন্যায় করিনি, আমাকে বিশ্বাস করুন, সিলেকশন প্রসেসে কারচুপি করা হচ্ছে, এর পেছনে কে আছে আপনাকে তাকে খুঁজে বার করতেই হবে। কুইন লেডি বলে, তোমার মনে হয় তুমি এগুলো করলে রানী হয়ে যাবে? এরকম কিচ্ছু হবে না, তাছাড়া তুমি আগে থেকেই অনেক মিথ্যা বলেছ, তাই আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব? সে বলে, হ্যাঁ আমি আগে মিথ্যা কথা বলেছি, কিন্তু এখন আমি সত্যি বলছি, আপনি চাইলে আমাকে এখানেই বন্দি রাখুন, কিন্তু সত্যিটা খুঁজে বার করুন। এখন কুইন লেডি এখান থেকে চলে যায়, আর সুরং এখনো জেলেই ছিল, কিন্তু কুইন লেডিরও সুরংয়ের কথাতে বিশ্বাস হচ্ছিল। এরপর সিলেকশন প্রসেসের দিন চলে আসে, আর আজই রানীর জন্য ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। এদিকে লেডি ওজিয়ন খুবই হ্যাপি ছিল, আর আজকে তার হাজবেন্ড মিস্টার লি এখানে এসেছিল, যে সুরংয়ের বাবা। স্টেপমা বলে, এবার আমরা রাজা সম্বন্ধী হতে চলেছি, কারণ আমাদের মেয়ে রানী হতে চলেছে। কিন্তু মিনিস্টার এগুলোতে একদমই খুশি হচ্ছিল না। এখন সিলেকশনের আগে কুইন লেডি মিনিস্টার লিকে ডেকে পাঠায়, আর তাকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমার বড় মেয়ে ইয়নহোর ব্যাপারে কিছু বলো, বাট সে খুব একটা বেশি কিছু বলতে পারে না। কুইন মা বলে, আমি শুনেছি তোমার আরেকটা মেয়েও ছিল, সে কোথায়? সিন এখানেই কাট হয়। এরপর কুইন লেডি দুজনের মধ্যে একজনকে রানীর জন্য চুজ করবে। দুজন ছিল, একজন তো নুয়া, আর দ্বিতীয়জন ছিল সুরংয়ের স্টেপ সিস্টার, যে ইয়নহো নামে কম্পিটিশনে নেমেছে। আজকে রাজাও চলে আসে কুইন কে হচ্ছে সেটা দেখার জন্য, যা দেখে কুইন লেডি সারপ্রাইজড হয়। এরপর সবার সামনে কুইন লেডি রানীর নাম অ্যানাউন্স করে, যে ছিল ইয়নহো। এতে স্টেপ সিস্টার ও স্টেপ মা তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু যেই নকল ইয়নহো সামনে আসতে লাগে তো আসল ইয়নহো সামনে আসতে লাগে, এবং দুজনা একসাথে কুইন লেডির দিকে যেতে লাগে। কুইন লেডি বলে, আমি তো একজনের নাম দেখেছি, তাহলে দুজন কি করে আসছে? বলো তোমাদের মধ্যে আসল ইয়নহো কে? সুরং বলে, আমার নাম হলো ইয়নহো, আর এই হলো আমার ছোট বোন। বোন বলে, না না, আমি এই কম্পিটিশনে প্রতিটা স্টেপ পার করে এসেছি, আমি কুইন হব, আমি হলাম ইয়নহো। কুইন লেডি মিনিস্টার লিকে ডাকে আর বলে, আপনি এখানে এসে বলুন এদের মধ্যে কে আপনার মেয়ে ইয়নহো। তখন লেডি ওজিয়ন হাজবেন্ডকে বোঝাচ্ছিল যে তাকে সবার সামনে মিথ্যা বলতে হবে, যে আমাদের ছোট মেয়েই হলো ইয়নহো, না হলে আমরা কোনোদিনও রাজার সম্বন্ধী হতে পারবো না। মিনিস্টার লি বলে, তুমি আমাকে বলেছিলে আমার মেয়ে ইয়নহো তার বিয়ের দিনই কোনো চাকরের সাথে পালিয়ে গেছে, তাহলে ও এখানে কি করছে? এতে তার ওয়াইফের আর কিছু বলার ছিল না। মিনিস্টার লি আগে আসে আর বলে, এটা আমার বড় মেয়ে ইয়নহো, আর বাবা সব দোষ নিজের ওপরে নিতে লাগে, যে এই সব আমার দোষ, আমি অন্যায় করেছি। এটা শুনে সুরং আর চুপ থাকতে পারে না, বরং সে বলে দেয় এই সব কিছু করেছে লেডি ওজিয়ন। তখন সিবনও আগে এসে লেডি ওজিয়নের বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিয়ে দেয়, আর কুইন লেডির সামনে সমস্ত সত্যিটা চলে আসে। সে রয়্যাল গার্ডদেরকে অর্ডার দেয় লেডি ওজিয়নকে গ্রেপ্তার করতে, আর তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। সুরংয়ের বাবা ছোট মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল এবং সুরঙ্গের কাছে ক্ষমা চাইতে লাগে। সুরং বলে, এতে আপনার কোনো দোষ নেই। বাবা তাকে নিজের খেয়াল রাখতে বলে চলে যায়। এরপর রাজা সবার সামনে সুরংকে বলে, কুইন মা তোমাকে সিলেক্ট করেছে রানী হিসেবে, আমিও তোমাকে পছন্দ করি, তুমি কি আমার রানী হতে চাও? সুরং ইমোশনাল হয়ে তাকে হ্যাঁ করে দেয়, আর এরা এক হয়ে যায়। এখানে রাজা রানীর চেয়ে বেশি খুশি ছিল প্রজারা, কারণ এবার তারাও একে অপরকে বিয়ে করতে পারবে। রাজা পুরো রাজ্য থেকে প্রতিবন্ধ তুলে নেয়, যে এবার থেকে সবাই একে অপরকে ভালোবাসতে পারবে এবং বিয়ে করতে পারবে। কিছু কাপেল তো এখানেই তাদের লাভ কনফেস করে দেয়, কিন্তু এরপর লেডি ওয়ান আবার সুরংকে ট্রেনিং দিতে শুরু করে, তবে এবার কোটলেটির জন্য নয়, বরং রানী হওয়ার জন্য। ফাইনালি রাজা রানীর বিয়ে হয়ে যায়, আর সুরং রানী হয়ে যায়। তো এদিকে সিবনও তার কাছের মানুষকে পেয়ে যায়, যে ছিল নুয়া। এরপর রাজা প্রজাদের কাছে খুব ভালো রাজা হিসেবে পরিচিত হয়, কারণ সে এখন যা ডিসিশন নেই তা বুঝে সুঝেই নেয়। সে আগে সবারই বক্তব্য শোনে, বিশেষ করে রানীর। এখন রাজা রানীর সাথে খুশি খুশি থাকতে লাগে, আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা সিরিজ নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।